একটু আরো একবার আশিক ইমরানকে শুনে আসতে চাই। আমি একটা জায়গায় একটু পরিষ্কার হতে চাই। আশিক ইমরান, আপনি আপনার বক্তব্যে বলেছেন যে আনচ্যালেঞ্জ প্যাট্রিয়টিজম, এই জায়গাটা নাকি আমরা খুব একটা যারা পশ্চিমা মিডিয়ার থেকে আমরা প্রভাবিত, যারা আমরা ওটা খুব একটা ঠাউর করতে পারিনি। আপনি কিভাবে বা রাশানরা কিভাবে এই জায়গায় তাকে প্রতিষ্ঠিত করলো, মানে কিভাবে বোঝা যায় তার দেশপ্রেম চ্যালেঞ্জের ঊর্ধ্বে? দেখেন, যখন ইয়েলসিনের যে সময়টা রাশিয়ার জন্য একটা খুব খারাপ সময় ছিল। সারা রাশিয়া জানেন, রাশিয়া অন্যতম সম্পদশালী একটা দেশ। ইউরোপের প্রায় 30টার বেশি দেশ রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল। রাশিয়া দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ এবং দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ। তো রাশিয়ার অর্থনীতি যেভাবে আমরা এখান থেকে চিন্তা করি, আসলে সেটা না। রাশিয়ার অর্থনীতি অত্যন্ত একটা ভালো অবস্থানে এখন আছে, কারণ রাশিয়ার কোনো দেশের উপরে ডিপেন্ডেন্ট না। রাশিয়া কোনো দেশের কাছে কোনো ঋণ নাই। রাশিয়া তার অর্থনীতি একেবারে ইন্ডিপেন্ডেন্টলি তারা তাদের অর্থনীতিকে সুসংহত করছে এবং এটা পুতিনের যে একটা ধারাবাহিকতা, এই পলিসির কারণে এটা সম্ভব হয়েছে। এখানে দেশপ্রেমের কথাটা এই কারণে বললাম যে যখন সেই ইয়েলসিনের যে সময়টা আমরা দেখেছি, আমি ওই সময় ছিলাম সেখানে 92-93 সালে 1900, সমস্ত পশ্চিমা দেশগুলো রাশিয়াতে হুমড়ি খেয়ে পড়েছিল এবং যে রাষ্ট্রায়ত্ত যে কল কারখানা ইন্ডাস্ট্রিগুলো ছিল বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো তখন একটা প্রাইভেটাইজেশনের ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং নামমাত্র মূল্যে ব্যাপক দুর্নীতির মাধ্যমে সেগুলো এক শ্রেণীর দুর্বৃত্তদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং যে পশ্চিমা ব্যবসায়ীরা এই সুযোগটাকে পুরোপুরি কাজে লাগিয়ে রাশিয়ার অর্থনীতিতে একটা ব্যাপক প্রভাব বিস্তার করেছিল এবং বিপুল পরিমাণ সম্পদ রাশিয়া থেকে সে সময় বিভিন্ন দেশে পাচার হয়ে গিয়েছিল। এই অবস্থায় পুতিন এসে যে যারা দুর্নীতিগ্রস্ত বড় বড় ব্যবসায়ী ছিলেন এবং যে মাফিয়া গ্রুপগুলো ছিল, এগুলোকে কঠোর অবস্থান নিয়ে 2 বছরের মধ্যে এগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন। যেখানে যার আইনগত ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নিয়েছেন। অনেকে রাশিয়া থেকে পালিয়ে লন্ডনে এবং আমেরিকাতে আশ্রয় নিয়েছেন, যারা এখনো সেখানে আছেন। বিলিয়ন বিলিয়ন ডলার সেই সময় রাশিয়া থেকে পাচার হয়ে গেছে। এই তখন সরকারি যে কলকারখানা সে বন্ধ ছিল, মানুষের বেতন ছিল না, সবকিছু মিলিয়ে পুতিন চিন্তা করলো যে আমি এই সম্পদ ধরে রাখতে গেলে আমাকে অবশ্যই এই কঠোর অবস্থান নিয়ে রাশিয়াকে গড়ে তুলতে হবে। তিনি সেটা করেছেন, মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করেছেন এবং তার দেশপ্রেমের ক্ষেত্রে রাশিয়ানরা যখনই তাকে বিশ্বাস করেছে, আস্থা এনেছে, তার আর পিছন দিকে ফিরে তাকাতে হয়নি। পশ্চিমা বিশ্ব হয়তোবা তাদের যেহেতু স্বার্থহানি হয়েছে অনেক জায়গায়, সিরিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি মাত্র 2 বছর সময়ে রাশিয়া তার যে সফিস্টিকেটেড ওয়েপন্স যেগুলো ডেমনস্ট্রেশন করেছে, এগুলো অবশ্যই পশ্চিমা বিশ্বের জন্য মাথা ব্যথার কারণ হয়েছে এবং রাশিয়া যে একটা বিশ্বকে নতুন মেরুকরণের দিকে নিয়ে যাচ্ছে, রাশিয়া, ইরান, ইরাক না, টার্কি, এই তিনটা শক্তি এখন, এবং চায়না তো আছেই, যে একটা নতুন মেরুকরণের দিকে রাশিয়া নিয়ে যেতে পেরেছে, এটাও একটা পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার কারণ। আমরা কয়েক মাস আগেই দেখেছি রাশিয়াতে একটা রাশিয়ার প্রেসিডেন্ট, তুরস্কের প্রেসিডেন্ট এবং চীনের প্রেসিডেন্ট একটা জয়েন্ট প্রেস কনফারেন্স করে অফিসিয়ালি সিরিয়াতে আইসিস এর পরাজয়কে একটা অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে যে আইসিস সিরিয়াতে পরাজিত হয়েছে মাত্র 2 বছর সময়ের মধ্যে। এই ব্যাপারগুলো, এবং আপনারা আরেকটা জিনিস জানেন যে রাশিয়া এবং যে এখন এলসি গুলো হচ্ছে, রাশিয়া যে জিনিসগুলো বাইরে রপ্তানি করছে সেগুলো কিন্তু ডলারে আর কোনো এলসি তারা নিচ্ছে না, তারা হয় রুবলে নিচ্ছে অথবা চাইনিজ ইউয়ানে নিচ্ছে। এটাও কিন্তু একটা পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার কারণ যে রাশিয়ার ডলার থেকে বের হয়ে এসে নিজস্ব একটা মুদ্রা ব্যবস্থার মাধ্যমে তাদের যে বিলিয়ন বিলিয়ন ডলারের ট্রেড গুলো সেগুলো করার চেষ্টা করছে। এই যে একটা মেরুকরণ, আন্তর্জাতিক বিশ্বে অর্থনৈতিক এবং সামরিক প্রতিটা জায়গায় কিন্তু রাশিয়ার এখন একটা সুপ্রিমেসি দেখা যাচ্ছে, যেটা পুতিনের ধারাবাহিকতা এবং একটা স্ট্রং পলিসির কারণে সম্ভব হয়েছে। অসাধারণ। আমরা যার কারণে তিনি রাশিয়ানদের
একেবারে তরুণ থেকে শুরু করে সবারই একটা আস্থা, শতভাগ আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নতুন মেরুকরণ নিয়ে আমরা